আগুনের ভয়াবহ ঝুঁকিতে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো। অগ্নিকাণ্ড মোকাবিলায় কোনো মার্কেটে নেই প্রস্তুতি। তার দেখতেছেন, সবকিছু দেখতেছেন, যে কোনো সময় সার্কিট হয়ে আগুন লাগতে পারে। নির্বাপনের কোনো ব্যবস্থা নাই, কখন কি হয় বলা যায় না। পর্যাপ্ত প্রাণীর ব্যবস্থা হলে ভালো হয়। ফায়ার সার্ভিসের আশায় আমরা বসে থাকি। ঈদের আগেই লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। বঙ্গবাজার নিউ মার্কেটের গাউসিয়া মার্কেটের কথা বলেন, এগুলো খুবই ভয়াবহ এবং ডেঞ্জারাস। তাদেরকে আমরা চিঠি দিয়েছি, ঈদের আগে ইনশাল্লাহ একটা অভিযান চালাবো। অগ্নি নিরাপত্তার ব্যবস্থা না নিলে আমরা আপনাকে ব্যবসা পরিচালনা করতে দিব না। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওড়া অঞ্চলে নেই রোজার আয়োজন। ফসল হারিয়ে নিঃস্ব মানুষগুলো হিমশিম খাচ্ছে সেহরি ও ইফতার জোগাড়ে। সরকারি সহায়তা দাবি। আবারও একতরফা নির্বাচন করতে দ্রুত বিচার আইন সংশোধন করার ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বছর বছর গ্যাস, বিদ্যুৎ, বাড়ি ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়ছে না আয়। হিসাব মিলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। আয়করের আওতা বাড়ানোর পরামর্শ। বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের বক্তব্যের সঙ্গে একমত নন অর্থনীতিবিদরা। অগ্রগতির ধারা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলছে সিপিডি। এবং তিস্তার পানি বন্টন সমস্যার সমাধানে ভারত সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ বললেন, এই ইস্যুতে মমতাকে আলোচনার টেবিলে রাখা জরুরি। রাজধানীর বেশিরভাগ শপিং মল ও মার্কেটে রয়েছে আগুনের ভয়াবহ ঝুঁকি। যে কোনো সময় অগ্নিকাণ্ডে যেমন বিপুল পরিমাণ সম্পদহানির আশঙ্কা রয়েছে, তেমনি নিরাপদে বেরিয়ে আসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রয়েছে মানুষের জীবনের ঝুঁকি। ফায়ার সার্ভিস ও দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, যেসব মার্কেট ও শপিং মল আগুন নিভানোর নিজস্ব ব্যবস্থা রাখছে না, ঈদের আগেই তাদের লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। রাজধানীর বিভিন্ন শপিং মল আর মার্কেট প্রতিদিন লাখ লাখ মানুষের পদচারণায় মুখর থাকে। এসব মার্কেটে যে কোনো সময় শর্ট সার্কিট বা অসাবধানতা থেকে ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা। রাজধানীর 1126টি শপিং মল ও মার্কেটের মধ্যে 1080টি প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য প্রস্তুত নয়। বেশিরভাগ মার্কেটেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। যেখানে কিছু ব্যবস্থা আছে তার বেশিরভাগই আবার মেয়াদ উত্তীর্ণ। এছাড়া এলোমেলোভাবে বৈদ্যুতিক তার টানা ও পানির যথেষ্ট ব্যবস্থা না থাকাও ঝুঁকি বাড়ার অন্যতম কারণ। নির্বাপনের কোনো ব্যবস্থা নাই, কখন কি হয় বলা যায় না। পানির কোনো পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই আমাদের। পর্যাপ্ত প্রাণীর ব্যবস্থা হলে ভালো হয়। তার দেখতেছেন, সবকিছু দেখতেছেন, যে কোনো সময় সার্কিট হয়ে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিসের আশায় আমরা বসে থাকি। রাজধানীর একটি বহুতল শপিং মল ও অফিসের ভেতরের চিত্র এটি। এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে এভাবেই বৈদ্যুতিক তার টানা হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এসব শপিং মল ও মার্কেটে দাহ্য জাতীয় বস্তুর আধিক্য থাকায় বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ফায়ার সার্ভিসের এক প্রতিবেদনে দেখা যায়, রাজধানীর 1126টি শপিং মল ও মার্কেটের মধ্যে 679টি খুবই ঝুঁকিপূর্ণ, 401টি ঝুঁকিপূর্ণ আর মাত্র 46টি সন্তোষজনক। বঙ্গবাজার নিউ মার্কেটের কথা যদি বলেন, গাউসিয়া মার্কেটের কথা বলেন, এগুলো খুবই ভয়াবহ এবং ডেঞ্জারাস। এখানে আল্লাহর রহমত, যদি আগুন লাগে কি পরিমাণ লোক মারা যাবে কেউ কল্পনা করতে পারবে না। তাদেরকে আমরা চিঠি দিয়েছি, যদি এতেও কাজ না হয় তাহলে আমরা ঈদের আগে ইনশাল্লাহ একটা অভিযান চালাবো। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের হুঁশিয়ারি, অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা না রাখা হলে বাতিল করা হবে লাইসেন্স। কেউ এই ধরনের অগ্নি নিরাপত্তার ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে আমরা তাদের লাইসেন্স যে আছে সেটা আমরা বাতিল করতে পারি। অগ্নি নিরাপত্তার ব্যবস্থা না নিলে আমরা আপনাকে ব্যবসা পরিচালনা করতে দিব না। অগ্নি নির্বাপন ব্যবস্থায় ঘাটতি থাকায় গত কয়েক বছরে রাজধানীর অনেক শপিং মলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সজাগ থাকার কথা বলেছেন ক্রেতা বিক্রেতারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওড়া অঞ্চলে নেই রমজানের আমেজ। পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব মানুষগুলো অর্থের অভাবে ইফতার ও সেহরির ঠিকমতো খেতে পারছেন না। এদিকে রমজান উপলক্ষে সরকারের আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও ব্যক্তি বা বেসরকারি উদ্যোগে
ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাছ কিনতারি না, গুছ কিনতারি না, অনকি দা নুন দা ওই দুধকে দিয়া ভর্তা কইরা খাওয়া হনের দিন আমরা যাইতো কোনো মতে। রমজান মাসে এভাবেই দুর্দশার কথা জানালেন সুনামগঞ্জের সদর উপজেলার লালপুর গ্রামের সূর্যা বানু। গত 2 মাস আগে পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব এখন তার পরিবার। একই পরিস্থিতি হাওড়াঞ্চলের হাজার হাজার মানুষের। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে 142টি হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে 1,67,000 হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যায়। এতে প্রায় 3,000 কোটি টাকার ফসলহানি হয়। এ অবস্থায় দুমুঠো খাবার জোটানোই কঠিন হয়ে গেছে হাওরবাসীর। সেহরিতে পানি ভাত আর ইফতারে রুটি শাকপাতা দিয়ে চলছে রোজা পালন। তরকারি এইসব কিছু রুজি রোজগার নাই, ব্যবসা বাণিজ্য নাই, এগুলা কিনে আনতে গিয়ে আমরা অনেক কষ্ট হইতেছে। শাক সবজি ও রুটি ওই যাই জোগাড় করলাম ওইটি দিয়ে চলতেছে, খাইতেছে। শুধু ইফতারের জন্য আলাদাভাবে কোনো কিছু আসে নাই। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, হয়তো আমরা তখন যদি এতে কিছু পেয়ে থাকি তা আমরা ক্ষতিগ্রস্তর মাঝখানে তা বিতরণ করে দিই। রমজানে একই অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া, শামপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। ফসল হারিয়ে আর্থিক অনটনে থাকা এই মানুষগুলো খেয়ে না খেয়ে অতি কষ্টে রোজা পালন করছেন। টাকার অভাবে বাজার সদাই করতে পারছেন না অনেকেই। অন্যান্য বারের মতো ইফতারির দোকানগুলোতে নেই ক্রেতার ভিড়ও। গরনা এক সুন্দর ভাত, এই যে রোজাটা আইছে অনেক জিনিস কিনে খাই, আমরা কত কিছু করবাম, এটা তো কিছু ভাতাছি না। রোজায় ঘরে দোলা ভাত, ঘরে দোলা ভাত দুদিন দেয় খাই। অন্য বছর আমরা ইফতারি অনেক আইটেম বাড়াইছি, পেঁয়াজি বেগুনি টেগুনি, এবছর আইটেম কমাইছি, খাই না কোনো রকম আমরা খালি চলে যেতেছে। রমজানে সরকারিভাবে না হলেও বেসরকারি উদ্যোগে অসহায় মানুষগুলোকে সহায়তার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোজাকে উল্লেখ করে সরকারিভাবে সে অর্থে সেরকম কোনো পরিকল্পনা নেই, তবে বেসরকারি উদ্যোগে কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 1 এপ্রিলে বন্যা ও পাহাড়ি ঢলে নেত্রকোনার মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন সহ 6টি উপজেলার 70,000 হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। এতে 1.5 লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হন। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বছর বছর বাড়ছে গ্যাস বিদ্যুতের দাম, বাড়ছে বাড়ি ভাড়া ও নিত্য পণ্যের দাম। যদিও সে হারে বাড়ছে না আয়। ফলে দৈনন্দিন জীবনে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এরপরও তৃতীয়বারের মতো 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 2.5 লাখ টাকাই রাখা হয়েছে। এতে কম আয়ের করদাতারা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আয়কর আইনজীবীদের পরামর্শ, করের বোঝা না বাড়িয়ে উচিত করের আওতা বাড়ানো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সরকারি হিসাবে জনগণের মাথাপিছু আয় বেড়েছে, স্থিতিশীল মূল্যস্ফীতি। তবে সাধারণ মানুষের অভিযোগ, দফায় দফায় বেড়েছে গ্যাস বিদ্যুৎ সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। তাই মূল্যস্ফীতি স্থিতিশীল থাকার সরকারি হিসাবের সঙ্গে কোনো মিল নেই দৈনন্দিন জীবনে। এমন প্রেক্ষাপটে গেল 2 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকলেও এবার কিছুটা স্বস্তি চেয়েছিলেন করদাতারা। তবে 2017-18 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা না বাড়ায় হতাশ কমায়ের করদাতারা। গ্যাস মূল্যটা অনেক বেড়ে গেছে হঠাৎ করে, যেমন ফেব্রুয়ারিতে যেটা ছিল 450 টাকা, এখন এটা 950 টাকা। যেখানে 5% টাকা বেতনে বাড়তেছে, সেখানে আমাদের খরচ বাড়তেছে দেখা যাচ্ছে 20 থেকে 25%, যার কারণে ব্যক্তিগত করের সিলিংটা কমপক্ষে 3.5 লাখ টাকা করা উচিত। এই যদি করা না হয় তাহলে ন্যূনতম করদাতারা বেশিরভাগে ক্ষতিগ্রস্ত হবে। বাড়ি ভাড়া বাড়ছে, পণ্যের দাম বাড়ছে, সবকিছু মিলে দেখা গেছে আমাদের খরচটা অনেক বেড়ে গেছে, বাট ইনকামটা ওইভাবে বাড়ে না। অর্থনীতিবিদদের মতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ব্যক্তি খাতে করের হার অনেক বেশি। তাই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সহ সার্বিক পরিস্থিতিতে নতুন অর্থ বছরে চাপে পড়বেন করদাতারা। চালের দাম বেশি আছে, নতুন ভ্যাট আইন আসছে, সেক্ষেত্রে একটা আওতা বাড়বে। টাকার বিনিময় হারও এখন দুর্বল, ফলে এখন যারা করদাতা আছেন তাদের উপরে আরো বাড়তি একটা চাপ পড়বে। সর্বনিম্ন যে স্ল্যাবটা সেটা তো 7.5% নামিয়ে আনা হয়, তাহলে যারা সাধারণ ভোক্তা আছেন তাদের কিছুটা ট্যাক্স রিলিফ হবে। কর আইনজীবীরা বলছেন, রাজস্ব আদায় বাড়াতে কমায়ের করদাতাদের উপর চাপ না দিয়ে করজাল বাড়ানোর দিকে নজর দিতে হবে এনবিআরকে। আরো করের নতুন নতুন পরিধি বৃদ্ধি করা যায়। যেসব বাড়িঘরের এখনো করের আওতায় আসে নাই সেগুলোকে করের আওতায় নিয়ে আসা। অনেক ব্যবসা প্রতিষ্ঠানও এখনো করের আওতার বাইরে রয়ে গেছে। ওইদিকে যদি জোর দেওয়া হয় তাহলে নিম্ন আয়ের করদাতাদের উপর করের বোঝা কমবে। সর্বশেষ 2014-15 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা 2,20,000 থেকে বাড়িয়ে 2.5 লাখ টাকা নির্ধারণ করে সরকার। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ সরকারের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন হার 7% উপরে হলেও তা বিশ্বব্যাংক বলছে চলতি অর্থবছর প্রবৃদ্ধি অর্জন হবে 6.8%। তবে বিশ্বব্যাংকের এই পূর্বাভাসের সঙ্গে একমত নন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তারা বলছে অগ্রগতির ধারা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব। একই মত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনেরও। অর্থনৈতিক অগ্রগতির বিচারে দেশের প্রবৃদ্ধি দীর্ঘদিন একই হারে ধরে রাখা ইতিবাচক বলেও মত তাদের। পূর্বের ধারাবাহিকতায় সরকারি হিসেবে চলতি 2016-17 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হিসেব করা হয়েছে 7.2%। 2017-18 অর্থ বছরে এই হার বেড়ে হবে 7.4%। জিডিপি প্রবৃদ্ধির হার। তবে এই হিসেবের সঙ্গে একমত নয় বিশ্বব্যাংক। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপট একটি ভঙ্গুর প্রত্যাবর্তন শিরোনামের প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হবে 6.8%। 2017-18 অর্থ বছরে এই হার কমে হবে 6.4%। আর প্রবৃদ্ধির হার 7% পৌঁছতে হলে অপেক্ষা করতে হবে 2019-20 অর্থ বছর পর্যন্ত। তবে এর সঙ্গে একমত নন অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলছেন সাবধানী পদক্ষেপ হিসেবেই প্রাক্কলন কিছুটা কমিয়ে হিসেব করে বিশ্বব্যাংক। তার সঙ্গে আছে কিছু তথ্য উপাত্ত ব্যবহারের ধরন। বিশ্বব্যাংক অনেক সাবধানী প্রতিষ্ঠান, প্রজেকশন করার ব্যাপারে তারা খুব রক্ষণশীল। এমনও হয়েছে যে তারা একটা প্রজেকশন দিয়েছে, বছর শেষ হওয়ার পরে বেশিরভাগ সময়ই সরকারের প্রজেকশনের কাছাকাছি থাকে। বাস্তবানুগ ভিত্তিতে তথ্যপত্রগুলো ব্যবহার করতে পারত সেটি বিশ্বব্যাংকও এবং সরকারের দিক থেকে। তাহলে এই যে উভয়ের তথ্য উপাত্তের মধ্যে যে একটা ফারাক আমরা দেখতে পাই সেটা আরো কমে আসতো বলে আমাদের মনে হয়। তারা বলছেন বিশ্বের মধ্যমায়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6%-এর উপরে ধরে রাখা বেশ প্রশংসনীয়। আমাদের অর্থনীতি বিগত দীর্ঘ সময় ধরে 6%-এর উপরে তার প্রবৃদ্ধি ধরে রেখেছে। উদীয়মান মধ্যমায়ের দেশগুলোর জন্য এটি 4.1 থেকে 4.5%। সেখানে বাংলাদেশ 6-এর উপরে এটি ধরে রেখেছে। এটি অবশ্যই একটা ইতিবাচক দিক। 15-16-তে অনুমান ছিল 7.05, হয়েছে 7.1। 15-16টা তো ফার্মড আপ, চূড়ান্ত হিসাব। সেখানে যা ফর দ্য ফার্স্ট টাইম আমরা 6.1 ঘর থেকে উপরে উঠতে পারলাম, 7.11 হলো, আর এবার 7.24 হবে। তবে অর্থনীতিবিদরা একই সঙ্গে বলছেন জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো শুধু নয়, ধরে রাখার জন্য বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে কাজ করতে হবে সরকারকে। এটা যে একটা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রোজার শুরুতেই জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। উৎসবে গরমে স্বস্তির জন্য আরামদায়ক পোশাক খুঁজছেন ক্রেতারা, দামও নাগালের মধ্যে। বিরোধীদের বাইরে রেখে আবারও একতরফা নির্বাচনের জন্য দ্রুত বিচার আইনের সংশোধনের ষড়যন্ত্র করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ড্যাব আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। গতকাল মন্ত্রিসভায় পাশ করেছে দ্রুত বিচার আইন। তারা আপনার 2 থেকে 5 ছিল আগে, আমরা 2 বছর বাড়িয়ে 2 থেকে 7 করেছে। কেন করেছে? যে এখন এই নির্বাচনের কথা উঠেছে, এই সময় যদি এই দ্রুত বিচার আইনে আমাদের বিরোধী দলের সব নেতা কর্মীদেরকে আপনার অভিযুক্ত করে সাজা দিয়ে দেওয়া যায়, তাহলে তারা আবার সেই 2014-5-এর মতো একা একা নির্বাচন করতে যাবে। কিন্তু সেটা হবে না। এই দেশের মানুষ এবার আপনাদেরকে 2014-5-এর ইলেকশন করতে দেবে না। তিস্তার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ সমস্যার সমাধানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার টেবিলে আনতে কাজ করবে কেন্দ্রীয় সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্ষিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ একথা বলেন। তবে গ্রহণযোগ্য একটি চুক্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরে তিস্তা চুক্তি সম্পাদনের একটি সম্ভাবনা তৈরি হলেও পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর একক বিরোধিতায় এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। বরং অস্তিত্ব নেই এমন কিছু নদীর পানি বন্টনের প্রস্তাব দিয়ে তিস্তার বিষয়টি এড়িয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা লক্ষণীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস ও বিষয়টি আলোচনায় গত মাসে মমতাকে দিল্লিতে ডেকে পাঠানো তারই ইঙ্গিত বহন করে। সেই আলোচনায়ও তিস্তার বিষয়টি এড়িয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিন্ন মাথাভাঙা নদী দিয়ে পশ্চিমবঙ্গে পানি দূষণের পাল্টা অভিযোগ তোলেন মমতা।
এ অবস্থায় দীর্ঘদিনের তিস্তা সমস্যা সমাধান অধরা হয়ে দাঁড়ালেও বাংলাদেশের মতো ভারতের কেন্দ্রীয় সরকারও হাল ছাড়তে রাজি নয়। এবার মমতাকে আলোচনার টেবিলে আনতে যা করণীয় তাই করা হবে বলে জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বার্ষিক সংবাদ সম্মেলনে তিস্তা বিষয়ে এক প্রশ্নোত্তরে এ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিস্তা নিয়ে ভারত বাংলাদেশ দুদেশেই সমস্যা আছে। এই চুক্তির জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব না। সবার আগে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে আলোচনার টেবিলে আনা জরুরি। আমরা সেই চেষ্টাই করছি। মমতা এরই মধ্যে অন্য 3টি নদীর পানি বন্টনের প্রস্তাব দিয়েছেন। সেগুলোর বাস্তবায়ন সম্ভব কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে। একটি ভালো চুক্তির জন্য ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং বাংলাদেশ এই 3 পক্ষকে সমঝোতায় পৌঁছাতে হবে। আর আমরা এ ব্যাপারে অত্যন্ত আশাবাদী। बहुत ही आशान्वित हूं कि तीस्ता पर भी एग्रीमेंट होगा, सहमति बनेगी। এর আগে 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে কংগ্রেস সরকারও তিস্তা পানি বন্টন চুক্তি দ্রুত সম্পাদন করা উচিত বলে মত দেয়। পরের বছর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে আসলেও মমতার বিরোধিতার কারণেই তিস্তা নিয়ে কোনো কুল কিনারা হয়নি। 2015 সালে ভারতীয় প্রধানমন্ত্রী মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ঢাকা সফর সমস্যা সমাধানের আশা জাগানিয়া হয়ে দেখা দিলেও শুধু আশ্বাসের মধ্যেই শেষ হয় তা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজগুলোর উন্নয়ন প্রকল্প সহ ৩,৭২৩ কোটি টাকার 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে জেলা সদরের সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজগুলোর উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১,৬৯০ কোটি টাকা। অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ প্রকল্পে ৬১২ কোটি টাকা, বরিশাল জোনের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পে ৫২১ কোটি টাকা এবং খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৫১ কোটি টাকা। সভা শেষে ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী। শিগগিরই সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দশম জাতীয় সংসদে 2016-17 অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় একথা জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, নতুন কোনো প্রস্তাবনা নয়, বিদ্যমান আইনেই কালো টাকা সাদা করার প্রক্রিয়া অব্যাহত থাকবে। সঞ্চয়পত্রের সুদের হার কিছু কমানো হবে। সাধারণত সঞ্চয়পত্রে যে সুদের হারটা প্রিভ্যালেন্ট তার থেকে একটু বেশি রাখা হয়, কিন্তু সেটাকে খুব বেশি রাখা উচিত নয়। আমাদের মোটামুটিভাবে একটা হিসাব হলো যে যেটা ইন্টারেস্ট রেট মার্কেটে আছে তার থেকে অন্ততপক্ষে 2% মিনিমাম, তার চেয়ে বেশি রাখা দরকার এবং সেই অনুযায়ী এর আবার পুনর্নির্ধারণ করা হবে যথাসময়ে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিমানে পণ্য পরিবহনে বাংলাদেশের ওপর ইউরোপিয়ান ইউনিয়নের কোনো কার্গো নিষেধাজ্ঞা নেই। তবে বাংলাদেশকে 4টি শর্ত দিয়ে অতি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী আরো জানান, 4টি শর্তের মধ্যে বিমানবন্দরে শতভাগ স্ক্যানিং মেশিন বসানো এবং র্যাব ও বিজিবি ডগ স্কোয়াড দিয়ে বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের শর্ত দুটি পূরণ করা হয়েছে। বাকি দুটি শর্তের একটি, বিমানবন্দরে ইডিএস সিস্টেম বসানোর কাজ আগামী জুলাই-আগস্টের মধ্যে শেষ হবে। আর চতুর্থ শর্ত, ইটিডি সিস্টেম ব্যয়বহুল হওয়ায় চালু করা সময় সাপেক্ষ বলে জানান তিনি। কাতারের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সব ধরনের সম্পর্ক ছিন্নের বিষয়ে বিমানমন্ত্রী বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার, দেশটির সাথে বিমান চলাচলে কোনো বাধা নেই। এখানে কোনো নিষেধাজ্ঞার কথা বলা হয়নি, এটা যেটা বলা হয় যে শর্ত কতগুলো। বাংলাদেশ ইজ এ হাই রিস্ক কান্ট্রি আর বাংলাদেশের কার্গো হচ্ছে হাই রিস্ক কার্গো। আমার কাছে কোনো ব্যান বলে কোনো কিছু নেই, হাই রিস্ক কার্গো এই হিসেবে ডিক্লেয়ার্ড হয়েছে। এটা বিমানের আঘাত নয়, দেশের আঘাত, এবং আমি মনে করি যে এটা সার্বিকভাবে রাজনৈতিকভাবে এটা সমাধান করতে হবে। বাংলাদেশ অস্ত্র চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে আইজিপি শহীদুল হক বলেছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই নারায়ণগঞ্জের অস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়েছে। জঙ্গিবাদ নির্মূলে অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের বিশেষ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জো পিয়েরা লেক রয়েজের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন আইজিপি।
জঙ্গিবাদ, উগ্রবাদ এগুলি তো বাংলাদেশে একা সমস্যা নেই, তো বৈশ্বিক সমস্যা, সব দেশে হচ্ছে। তো সেটার বাতাস বাংলাদেশে লেগেছে। তো বাংলাদেশে তো আমাদেরকে আমরা সবসময় বলে আসি যে হোম গ্রোন কিছু মিলিটেন্ট আমাদের আছে, সেগুলির মধ্যে আমাদের যথেষ্ট অ্যাচিভমেন্ট আছে। আমাদের সাফল্য যতগুলি ঘটনা ঘটেছে, মামলা হয়েছে এবং মামলা তদন্ত করতে গিয়ে আমরা তাদের নেটওয়ার্কটা পেয়েছি। ওই নেটওয়ার্কে কাজ করতে গিয়ে জঙ্গিদের আস্তানাগুলি আমরা পূর্ব থেকে খোঁজ পাই এবং তারা কোনো ঘটনা ঘটার আগেই আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাই এবং তাদের পরাস্ত হয়ে তারা গ্রেপ্তার হচ্ছে। রোজার শুরুতেই বেশ জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। নিজের ও পরিবারের ঈদ পোশাকের জন্য নগরবাসী ছুটছেন দেশি বুটিক হাউসগুলোতে। উৎসবে গরমে স্বস্তির জন্য আরামদায়ক পোশাকের সন্ধান করছেন তারা। বুটিক হাউসগুলো কাপড়ের দাম রেখেছে নাগালের ভেতর। দেশি বুটিক হাউসগুলো ঘুরে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছেন বিথি হক। ক্যামেরায় ছিলেন দারিকুল ইসলাম। একে তো উৎসব, তার উপর গ্রীষ্মকাল। বিরূপ প্রকৃতি আর ফ্যাশন দুটোই মাথায় রেখে এবারের ঈদে ক্রেতাদের পছন্দ দেশীয় বুটিক হাউসগুলো। চিন্তা করছি সুতির ভিতরে নরম কোনো কিছু, চোখের আরাম, গায়েও আরাম লাগবে, পরতে আরাম লাগবে। যেহেতু এখন গরমের সিজন, কটনের মধ্যে চাচ্ছি, কিন্তু যেহেতু ঈদ সাথে একটু গর্জিয়াস কাজও চাচ্ছি। ভিড় এড়াতে অনেকে কেনাকাটা সেরে নিলেও বেশিরভাগ ক্রেতাই ঘুরে দেখছেন, যাচাই করছেন। কাপড়ের মান ও দাম নিয়েও সন্তুষ্ট তারা। রমজান তো কেবল শুরু, আমরা জাস্ট দেখছি যে দেশীয় জিনিসগুলো কেমন। শুরু করলাম, এখনো দেখা শুরু হয়নি পুরোপুরি। কেনার জন্য আরো কয়েকদিন পরে আমরা কিনবো। দাম বাজেটের ভেতরেই মনে হচ্ছে। ক্রেতার চাহিদা অনুযায়ী সুতি আর তাঁতের আরামদায়ক কাপড় এনেছে ফ্যাশন হাউসগুলো। সঙ্গে আছে উজ্জ্বল রং আর বাহারি নকশা। দামও রয়েছে নাগালের মধ্যে। বিক্রেতারা জানালেন আগামী সপ্তাহ থেকেই আসতে শুরু করবে ঈদের আরো কালেকশন। ঈদটা যেহেতু আসলে গরমের মধ্যে পড়েছে, আমরা ওইভাবে চিন্তা ভাবনা করে অধিকাংশ প্রোডাক্টগুলো করা হয়েছে কটনের মধ্যে। প্রোডাকশন চলতেছে আমাদের, দেখা যাচ্ছে নেক্সট সপ্তাহ থেকে সবকিছু পেয়ে যাবো। আগামী সপ্তাহ থেকে পুরোদমে শুরু হবে ঈদের কেনাকাটা, এমন প্রত্যাশা বিক্রেতাদের। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। ঈদে বরিশাল ঢাকা নৌ রুটে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং এর স্লিপ জমা নেওয়া শুরু হয়েছে। সকালে বরিশাল নগরীর প্যারার রোড এলাকায় লঞ্চ এমভি সুরভির কাউন্টারে বুকিং স্লিপ জমা নেওয়া হয়। এ সময় কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে স্লিপ জমা দেন অগ্রিম টিকিট প্রত্যাশীরা। যাচাই বাছাই শেষে আগামী 17 থেকে 19 জুনের মধ্যে কেবিনের টিকিট দেওয়া হবে যাত্রীদের। এছাড়া প্রতি বছরের মতো তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চেই পাওয়া যাবে। এদিকে কালোবাজারি বন্ধের দাবি জানিয়েছেন যাত্রীরা। লঞ্চের অগ্রিম টিকিট বুকিং এর স্লিপ জমা নেওয়া হবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বুকিং স্লিপ জমা দিলাম, এখন আমাদের আত্মীয় স্বজন যারা আছে ঢাকা থেকে আসবে, একসাথে ঈদের আনন্দ উপভোগ করবো। সেই জন্য আশা করি বুকিং অনুযায়ী আমি এই কেবিনগুলো পাবো। কিছুটা কালোবাজারি লক্ষ্য করছি, কিন্তু কালোবাজারি আশা করি তারা মানে কঠোর নজরে দেখবেন, এটা সুরভি কর্তৃপক্ষের কাছে আমরা আশা করছি। আজকে থেকে 8 জুন পর্যন্ত আমরা বুকিং স্লিপ জমা নেব। এরপরে মালিকরা যাচাই বাছাইয়ের মাধ্যমে যাতে কালোবাজারি না হয় সেজন্য তারা যাচাই বাছাইয়ের মাধ্যমে 13 থেকে 15 তারিখ পর্যন্ত টিকিটগুলো প্রদান করবে। দুপুরের সময় আরো থাকছে। ব্রিটেনে 8 জুনের নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের জরিপে এগিয়ে করবিন। তরুণ ভোটাররা পাল্টে দিতে পারে হিসেব নিকেশ। ঝুলন্ত পার্লামেন্টের ইঙ্গিত বিশ্লেষকদের। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লতিফুর রহমানের মরদেহ আনা হয়। সেখানে তাকে এক নজর দেখার জন্য তার সহকর্মীরা ছুটে আসেন। পরে সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া দুপুরের পর সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে সকালে রাজধানীর সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান। প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণের পর 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ওপর হামলা ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই বিক্ষোভে সমাবেশে অংশ নেন অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছাত্রনেতারাও। এ সময় লংগদুতে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।
ঘটনা তদন্তে 3 দিনের মধ্যে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়। পাহাড়িদের নিরাপত্তায় রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, লংগদুর মতো ঘটনা বারবার ঘটতে থাকলে বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য হুমকির মুখে পড়বে। সমাবেশে অবিলম্বে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়। শুধু পার্বত্য চট্টগ্রামে উপজাতি না, আমাদের এই বাংলাদেশে সংখ্যালঘুরা, সমতল আদিবাসীরা কেউ সুখী নেই। বাংলাদেশে যারা ধর্মীয় ভাবে সংখ্যায় কম, জাতিগত ভাবে যারা সংখ্যায় কম, তাদের উপরে যে জুলুম চলছে, সেই অত্যাচার জুলুমের শেষ কোথায়? আগামী 3 দিনের ভিতর যদি লংগদুতে যে হামলা হয়েছিল তার যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি না করা হয়, তাহলে সকলে একটি প্ল্যাটফর্মে এসে আমরা সেই লড়াই এবং সংগ্রাম করতে যাচ্ছি। আদালতের রায় অমান্য করে ধানমন্ডি আবাসিক এলাকায় রেস্টুরেন্ট পরিচালনা করার দায়ে 4 রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং ট্রেড লাইসেন্স কেন বাতিল করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। সকালে বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে বেসরকারি মানবাধিকার সংগঠনের করা আবেদনের প্রেক্ষিতে আদালত অবমাননা রুলের শুনানি হয়। 2012 সালের 11 জুন রাজধানীর ধানমন্ডি এলাকার আবাসিক বৈশিষ্ট্য সংরক্ষণে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান সরানোর রায় দিয়েছিলেন হাইকোর্ট। রায় উপেক্ষা করে সৈত্রী, বিটার সুইট ও ফর্ক নাইফ নামের 3 রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা অব্যাহত রাখায় এই 3 রেস্টুরেন্টের 4 মালিকের বিরুদ্ধে আজ এই রুল জারি করেন আদালত। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। বরিশালে নিখোঁজের 2 দিন পেরিয়ে গেলেও মায়ের কোল থেকে চুরি যাওয়া নবজাতকের কোনো সন্ধান মেলেনি। 4 দিনের সন্তান চুরি হওয়ার পর থেকেই মায়ের কান্না থামছে না কোনো সান্ত্বনাদারি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মা দ্রুত সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন। পুলিশ বলছে সন্দেহজনক স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছেন তারা। এদিকে মামলা হলেও এখনও নবজাতকের খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার। গত বৃহস্পতিবার রাতে পুত্র সন্তানের জন্ম দেন সালমা বেগম। এরপর গত রোববার ভোরে ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে চুরি হয় নবজাতক। কেন আমার বাচ্চাটা উদ্ধার করে সরকার দিতে পারে না? কেন সবাই আমার বাচ্চাটা উদ্ধার করে দিতে পারে না? যেভাবে হোক আমার বাচ্চাটা সরকার যাতে উদ্ধার করে আমার কোলায় না যায়। সারা দেশে চিকিৎসক নির্যাতন বন্ধ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভ মিছিল বের করে বিএমএর সদস্যরা। বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএমএর নেতারা। সমাবেশ থেকে 6 দফা দাবি তুলে ধরেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান সংগঠনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন। আমাদের মূলত দাবি একটাই, সেই দাবি হলো আমাদের চিকিৎসকরা নিরাপত্তা অবস্থানে চাকরি করতে চায়। এই দাবির জন্য আমাদের বাংলাদেশের অনেক চিকিৎসককে হয়রানির শিকার হতে হয়েছে, অনেক চিকিৎসককে করা হয়েছে, অনেক চিকিৎসককে জেলে পোড়া হয়েছে। সুতরাং আমরা যেহেতু জনগণের ব্রত নিয়েই এই চিকিৎসা শাস্ত্রে এসেছি, আমরা জনগণের চিকিৎসায় সেবা করতে চাই, সেই কারণেই আমরা নিরাপত্তা চাই। দেশের বাইরের খবর। ব্রিটেনে 8 জুনের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সমর্থন আদায়ে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সবশেষ জরিপে সাধারণ ভোটারদের মধ্যে জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি এগিয়ে আছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে বিশ্লেষকরাও একটি ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনায় দেখছে। এবার নির্বাচনে তরুণ ভোটাররা পাল্টে দিতে পারেন হিসেব নিকেশ বলছেন তারা। এর মধ্যে তরুণদের সমর্থন আদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে লেবার পার্টি। বিস্তারিত দেখুন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটেনের নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত কনজারভেটিভ, লেবার সহ রাজনৈতিক দলগুলো। নিজ নিজ ভোট ব্যাংকে ভোটারদের পাল্লা ভারী করতে দিনভর প্রচারণায় ব্যস্ত দলের শীর্ষ নেতা থেকে কর্মী পর্যায়ের সবাই।
নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ব্রেক্সিট সঠিকভাবে সম্পন্ন করার জন্যই কনজারভেটিভ পার্টিকে ভোট দেওয়া প্রয়োজন বলে মনে করছেন কনজারভেটিভ দলীয় সাবেক এই এমপি প্রার্থী। ইউরোপের মধ্যে যদি ভালো করে যদি ব্রেক্সিটটাকে অন্তত না করতে পারে তাইলে কিন্তু টেরোরিজমের জন্য এই দেশ আরো আক্রান্ত হবে। অন্যদিকে অভিবাসী বান্ধব দল হিসেবে পরিচিত লেবার পার্টিকে ভোট দিলে ব্রিটেনবাসী আগামী দিনে উন্নয়নমুখী পরিবর্তন দেখতে পাবে বলে মনে করছেন লেবার দলীয়রা। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির ঐক্যকে ধরে রাখতে লেবার পার্টির বিকল্প নেই বলেও মনে করেন তারা। লেবার সরকার যদি আমরা দেখতে চাই আমাদের কমিউনিটির স্বার্থে, তাহলে আমাদের 8 তারিখে রমজান মাসে আমরা সব বাড়ি হয়ে আমরা লেবার সরকারে দিতে হবে। পার্টির যে ম্যানিফেস্টো অত্যন্ত ভালো, সেটা আমাদের পারপাস সার্ভ করবে, কমিউনিটির জন্য ভালো হবে, ইকোনমির জন্য ভালো হবে, লেখাপড়ার জন্য ভালো হবে। এই জন্য সব দিক বিবেচনা করে আমরা লেবার পার্টিকে আমরা সাপোর্ট করেছি এবং করে যাচ্ছি। সম্প্রতি 50,000 ব্রিটিশ নাগরিকদের মধ্যে পরিচালিত এক জরিপে দেখা যায় বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি 310 আসনে ও লেবার পার্টি 257 আসনে জয়লাভ করতে পারে। বর্তমান পার্লামেন্ট আসন সংখ্যা অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যে কোনো দলকে কমপক্ষে 326টি আসন পেতে হবে। জরিপের ফলাফল অনুযায়ী সরকার গঠন করতে হলে ব্রিটেনের বিভিন্ন পলিসি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা অনেকের। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন ব্রিটেন, বিশেষভাবে ব্রেক্সিটের ইস্যু নিয়ে যেগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হবে, এই জন্য এককভাবে গভর্নমেন্ট নিয়ে আসা এবং মেজরিটি নিয়ে আসা, এটা আসলে ব্রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। গত নির্বাচনে 65 বছরের বেশি বয়সীরা যে হারে ভোট দিয়েছেন, একই হারে 25 বছরের কম বয়সীরা যদি এবার ভোট কেন্দ্রে যান তাহলে ক্ষমতাসীনদেরও সংখ্যাগরিষ্ঠতা ঝুলে যাবে। নির্বাচনকে ঘিরে ভোটের নানা বিশ্লেষণ এমনটাই ইঙ্গিত দিচ্ছে। কিছুদিন আগেও বিভিন্ন জরিপে এগিয়েছিল কনজারভেটিভ পার্টি, তবে সম্প্রতি ম্যানচেস্টার ও লন্ডনে দুটি ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে ভোটারদের মাঝে মানসিকতার পরিবর্তন হতে পারে, যা কিনা পাল্টে দিতে পারে ভোটের মাঠের সব হিসেব নিকেশ। বিশ্লেষকরা ধারণা করছেন এবার হয়তো ঝুলন্ত পার্লামেন্ট হওয়ারই সম্ভাবনা বেশি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষায় সমুদ্র সংরক্ষণের স্বল্পমেয়াদী স্বার্থের দিকে না ঝুঁকতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে বিশ্ব সমুদ্র সম্মেলনে। সোমবার জাতিসংঘ সদর দফতরে 5 দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্মেলনের প্রথম দিনে টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে 2030 তহবিল গঠনের অঙ্গীকার রক্ষা সহ সমুদ্র রক্ষায় সব দেশকে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ক্যামেরায় শিহাবুদ্দিন কিস্তুর রিপোর্ট। টেকসই উন্নয়ন বাস্তবায়নে সোমবার প্রথমবারের মতো জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয় সমুদ্র সম্মেলন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমুদ্র রক্ষায় বিশ্ব নেতৃবৃন্দকে ভুল শোধরানোর আহ্বান জানান তিনি। সম্মেলনে বিশ্বকে মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচাতে সমুদ্র রক্ষায় সদস্য রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। আমি জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের উদ্দেশ্যে বলবো, আলোচনার মাধ্যমে সমুদ্র রক্ষায় আমাদেরকে নতুন নতুন কৌশল খুঁজে বের করতে হবে। দীর্ঘমেয়াদী প্রাকৃতিক বিপর্যয় রোধে আমাদেরকে স্বল্পকালীন স্বার্থ ত্যাগ করতে হবে। বিশ্ব সমুদ্র সম্মেলনে SDG 14 অর্জনে যৌথভাবে বাংলাদেশের সাথে টেকসই নীল ভবিষ্যৎ শীর্ষক সেমিনারের আয়োজন করে দ্য অর্গানাইজেশন অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, কানাডা। এ সময় সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরা হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য যে ধরনের কার্যক্রম আমরা গ্রহণ করব, সেগুলি করতে গিয়ে আমরা যেন কোনো অবস্থাতেই দেখা যাবে যে আমরা যে ব্লু ইকোনমির যে একটা সুফল পেতে যাচ্ছি, মানে সাগর সম্পদের সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনা করে বাংলাদেশের মানুষের উন্নয়নে কিভাবে কাজ করা যায়, সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। সমুদ্র সম্পদ ব্যবহারে বাংলাদেশ সঠিক পথেই এগুচ্ছে বলে মনে করে OECD। সংরক্ষিত সমুদ্র অঞ্চল থেকে সম্পদ আহরণের ক্ষেত্রে নানা দেশ নানা কৌশল অবলম্বন করে থাকে। এক দেশ অন্য দেশের সঙ্গে সেসব তথ্য আদান প্রদানের মাধ্যমে অনেক কিছুই আমরা শিখতে পারি। পাশাপাশি কিভাবে আমরা সমুদ্র সম্পদ থেকে লাভ করা অর্থ সংরক্ষিত সমুদ্র অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে এর সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারি, তাও আমাদের ভেবে দেখতে হবে। মৎস্য সম্পদ আহরণে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আমাদের চাহিদা ও মজুদ সম্পর্কে অবহিত হয়েই এ বিষয়ে সঠিক নীতিমালা প্রণয়ন করতে হবে। সমুদ্র সম্পদ সংরক্ষণের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
এছাড়াও সমুদ্রে বাংলাদেশের অপার সম্ভাবনার দ্বার খুলে দিতে সঠিক নীতিমালার বাস্তবায়নের উপর তাগিদ দেন সম্মেলনে উপস্থিত বক্তারা। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশ। মুক্তিযুদ্ধে জন্ম নেওয়া দেশটি আয়তনের সীমাবদ্ধতা কাটিয়ে সমুদ্রের বিশালতায় টেকসই নীল ভবিষ্যতের সাগর সম্ভাবনাকেই তুলে ধরেছে আজকের এই সম্মেলনে। জাতিসংঘ সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। দু দলের মাঠের লড়াই ছাপিয়ে আসরের নিরাপত্তা ইস্যুটি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রাধান্য পেয়েছে বেশি। এই ম্যাচে জিতলেই সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে স্বাগতিকরা। অন্যদিকে আসরে টিকে থাকতে হলে জয়টা বড্ড প্রয়োজন কিউইদের। কার্ডিফে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। দুদলের লড়াইয়ে হয়তো আলাদা কোনো উত্তেজনা নেই। শান্তির ক্রিকেটের ধারক হিসেবে বিশ্বজুড়েই নিউজিল্যান্ডের খ্যাতি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাবার পথে এবার তাদের বাধা বিশ্ব ক্রিকেটের অভিজাত পরাশক্তি ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও শেষ পর্যন্ত হারাতে পারেনি নিউজিল্যান্ড। কিউইদের সব হিসেবেই বৃষ্টি করে দিয়েছিল এলোমেলো। কারণ ডিএল মেথডে 33 ওভারে 235 রানের টার্গেট দিয়ে মাত্র 53 রানেই টপ অর্ডারের 3 উইকেট ফেলে দিয়ে অজিদের ভিত কাঁপিয়ে দিয়েছিল ব্ল্যাক ক্যাপরা। প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগির কারণেই এ ম্যাচে জয়টা অত্যাবশ্যকীয় হয়ে গেছে গাপটিল উইলিয়ামসনদের জন্য। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়ায় অধিনায়ক নিজেই আছেন দারুণ ছন্দে। সাউদি, বোল্ট, গাপটিলরা তাদের সেরাটুকু দিতে পুরোপুরি তৈরি। তবে এ ম্যাচের আগেও সংবাদ সম্মেলনে খেলার চেয়ে ঘুরে ফিরে প্রাধান্য পেল সেই নিরাপত্তা ইস্যুটি। আমরা ভালো আছি, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। আশা করি মাঠের সময়টা নির্বিঘ্নে কাটাতে পারবো। আইসিসির কর্মকর্তাদের মতো দেশেও আমাদের পরিবারের সদস্যরা এই বিষয়টি নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত। শুধু কিউইডেরায় নয়, স্বাগতিক শিবিরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সেই নিরাপত্তা ইস্যু। কর্তৃপক্ষ আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। পরপর 2টি সন্ত্রাসী হামলায় সবাই কিছুটা ভয় পেলেও নিরাপত্তার বিষয়টি আরো জোরদার করা হয়েছে, যে কারণে আমাদের এই দুর্ভাবনা করার কোনো কারণ নেই। মাঠে খেলাতেই আপাতত মনোযোগ দিতে চাই। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানো থ্রি লায়নরা এ ম্যাচে জয় তুলে নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করতে চায়। যদিও জেসন রয়ের অফ ফর্ম নিয়ে কিছুটা চিন্তিত ইংলিশ টিম ম্যানেজমেন্ট। দুদলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য উভয় দলকেই দিচ্ছে ম্যাচ জয়ের অনুপ্রেরণা। ওয়ানডে ইতিহাসে 83 বারের দেখায় এখন পর্যন্ত 36টি ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা, যেখানে কিউইদের জয় 41 ম্যাচে। আর ব্রিটিশ ভূমিতে 29 বারের দেখায় স্বাগতিকরা ব্ল্যাক ক্যাপদের হারিয়েছে 15টি ম্যাচে, সেখানে ব্ল্যাক ক্যাপদেরও জয় আছে 12টিতে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে 2 বারের দেখায় অবশ্য একটি করে জয় আছে দুদলেরই। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পেছনে দলের ব্যাটসম্যানদের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান ও বিসিবি পরিচালক আজম নাসির। তবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর সব ক্ষমতায় টাইগারদের আছে বলেও জানান তারা। আসরে টিকে থাকার শেষ আশাটুকু ধরে রাখতে 3 বিভাগেই টাইগারদের সেরাটা উজাড় করে দেওয়ার পরামর্শ দিয়েছেন এই দুজন। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে 305 রানের বড় স্কোর, কিন্তু পরের ম্যাচে উল্টো রথে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ছাড়া স্টার্ক ও জাম্পাদের বোলিং তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারলেন না কোনো ব্যাটসম্যান। কিন্তু কেনিংটন ওভালে কেন এমন ছন্দপতন? তামিম ভালো খেলছে, বাট তার সাথে মনে করেন যে কিছু বাকিদেরকে কিন্তু ভালো করা উচিত ছিল। কোনো লম্বা একটা পার্টনারশিপ হয়নি, একটা পার্টনারশিপটা খুবই দরকার ছিল এবং আপনার ওয়ানডেতে কিন্তু পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমিও আশা করেছিলাম, বাট এটা করতে ব্যর্থ হয়, রানটা কম হয়েছে। শ্রীলঙ্কা সফরের পরপরই ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প, এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। বছরের শুরু থেকেই টানা খেলার মাঝে আছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মেলে ধরতে না পারার পেছনে কি এটাও হতে পারে বড় কোনো কারণ? তবে তা মানতে নারাজ এই বিসিবি পরিচালক। এটা কোনো বিষয় না, এটা তো এখন তো খেলছে, আরো লম্বা সফর করছে না বাংলা টিম, এটা করছে। আসলে হলো যে এটা না আজকের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি, এটা হলো যে বাস্তবতা। 9 জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল 24 মে ত্রিদেশীয় সিরিজে এই নিউজিল্যান্ডকেই 5 উইকেটে হারিয়েছিল টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছুটা হলেও আশার আলো আছে মাশরাফিদের সামনে। তবে এজন্য শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানো ছাড়াও তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষ দলগুলোর ফলাফলের দিকেও। যদিও কিউইদের হারানো টাইগারদের জন্য কঠিন হবে না বলে মনে করেন আকরাম খান ও নাসির। হয়তো
বা একটা দুইটা ম্যাচ আমাদের খারাপ হয়েছে, বাট এটার জন্য আমাদের ওদের উপর বিশ্বাস হারানোটা ঠিক হবে না। আমরা তো অবশ্যই প্রত্যাশা করি নিউজিল্যান্ডকে হারানোর মতো সক্ষমতা বাংলাদেশের আছে আর কি। আমরা আশা করি ওই ম্যাচটা বাংলাদেশ জিতবে আর কি। সব বিভাগে জ্বলে উঠতে পারলে নিউজিল্যান্ডকে হারানো সম্ভব বলেই মনে করেন তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওড় অঞ্চলে নেই রোজার আয়োজন। ফসল হারিয়ে নিঃস্ব মানুষগুলো হিমশিম খাচ্ছে সেহরি ও ইফতার জোগাড়ে। সরকারি সহায়তার দাবি। আবারও একতরফা নির্বাচন করতে দ্রুত বিচার আইন সংশোধন করার ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগুনের ভয়াবহ ঝুঁকিতে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো। অগ্নিকাণ্ড মোকাবিলায় কোনো মার্কেটেই নেই প্রস্তুতি। ঈদের আগেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের বক্তব্যের সঙ্গে একমত নন অর্থনীতিবিদরা। অগ্রগতির ধারা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলছে সিপিডি। এবং তিস্তার পানি বন্টন সমস্যা সমাধানে ভারত সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ বললেন, এই ইস্যুতে মমতাকে আলোচনার টেবিলে রাখা জরুরি। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।